স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফি 9 to 12 যে ক্লাস সেটা আজ থেকে আমরা শুরু করব। আমরা একটু ছোট করে শিডিউলটা দেখে নেব। প্রথমে মে মাসের এখানে শিডিউল রয়েছে। আর্থ ক্লাস দিয়ে আমরা শুরু করছি আজকে। প্রত্যেক দিন 8:30 PM নাগাদ ক্লাসটা শুরু হবে এবং নেক্সট দিন অর্থাৎ আজকে 1 তারিখ 2 তারিখ ঠিক সন্ধ্যা 7টার সময় আমি আজকে যেটা টপিক পড়া হলো সেটার উপরে মক টেস্ট নেব। এইভাবে প্রত্যেক দিন ক্লাস হবে 5 দিন সপ্তাহে এবং প্রত্যেক দিন মক টেস্ট হবে। যদি দেখা যায় এখানে সেপ্টেম্বর পর্যন্ত আমি শিডিউলটা আপনাদের দিয়েছি, যদি দেখা যায় সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা হচ্ছে বা এই যে শিডিউলটা, তখন কিন্তু এই ক্লাসগুলো আমি আগে নিয়ে চলে আসবো। অর্থাৎ সেখানে হয়তো মাসে সপ্তাহে দেখা যাবে 6টা বা 7টা ক্লাসও হতে পারে। তো এইভাবেই কিন্তু শিডিউল অনুযায়ী প্রপার ক্লাসগুলো হবে এবং প্রত্যেক দিন সেইভাবেই মক টেস্টগুলোও হবে। এবার আপনারা কম বেশি সিলেবাস সম্পর্কে জানেন। আজকে ক্লাসের পর, ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ইন্টেরিয়র অফ দ্য আর্থের পুরো নোটসটা দেব, যেখানে ছোট করে সমস্ত কিছু দেয়া আছে, চট করে রিভিশন করে নিতে পারবেন এবং তার সাথে সাথে এমসিকিউগুলো দেব। দুটো আলাদা ব্রাঞ্চ দেব। একটাতে প্রায় 101টা মতো কোয়েশ্চেন আছে, আরেকটাতে সেখানেও প্রায় 70-80টা মতো কোয়েশ্চেন রয়েছে। তো এই কোয়েশ্চেনগুলো আপনারা তৈরি করে নেবেন একদিনের মধ্যে। তাহলে আপনাদের একটা প্রপার টার্গেট থাকছে, সেই টার্গেটটা ফুলফিল করে দেবেন। তাহলেই দেখবেন আপনারা একটা স্যাটিসফ্যাকশান চলে আসবে যে হ্যাঁ, আমি পড়াশোনা করছি বা কতটা এগোচ্ছি, সেই হিসাবটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ঠিক আছে? তো আপনারা এইভাবে শুরু করুন, ডিসকাশান করুন, মক টেস্ট দিন। আগামীতে আমি চেষ্টা করব আরও যাতে করে আপনাদের সুবিধা হয়, আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা প্রয়োজন আমি সেগুলো আপনাদের করতে বলবো। আপনাদের কাজ হচ্ছে একটু লাইভ ক্লাসটা করা বা করার চেষ্টা করা। সকলের তো সম্ভব হবে না, রেকর্ডেড সেশন থাকবে। আপনারা যারা কোনোভাবে মিস করে যাবেন ক্লাস, রেকর্ডেড সেশনটা অবশ্যই দেখে নেবেন বা পরে রিভিশনের জন্য আপনারা দেখতে পারেন। ক্লাস করা হলেও রিভিশনের জন্য আপনারা দেখতে পারেন। ঠিক আছে? আর কোয়েশ্চেন আনসার করবেন, ইন্টারাকশান করবেন, যা কিছু বলার আছে যদি পরেও মনে হয় কিছু, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে রাখবেন যে স্যার এটা বুঝতে পারছি না বা এটা কি হতে পারে, কি সমস্যা, সেটা আমাকে জানিয়ে রাখবেন। আমি যথাসম্ভব সেটা সময় মতো উত্তর দেব। ঠিক আছে? আর দেরি না করে আজকের টপিকটা শুরু করব। আমাদের একদম প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ। সেই ভূ অভ্যন্তরটা কেমন সেটা এখানকার মূল বিষয় এবং সেটা জানতে গেলে আমাদের একদম শুরুতেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে পৃথিবীর ভেতরে কি আছে সেটা আমরা জানলাম কিভাবে, সেটা আমরা কিভাবে জানতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয়, আমি পড়ানোর সময় কিছু কিছু জিনিস হাইলাইট করে দেব। আমি যেগুলো বলবো যে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এইভাবে তৈরি হতে পারে, সেগুলো একটু আপনারা হাইলাইট করবেন বা পড়ার সময়তেও সেগুলো একটু আলাদা করে গুরুত্ব দেবেন। এখানে সবটাই ইম্পর্ট্যান্ট, কিন্তু সেগুলো একটু আলাদা করে গুরুত্ব দেবেন। তো যখন এই প্রশ্নটা আসবে যে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে আমরা কিভাবে জানতে পারলাম, সেই জায়গাটা থেকেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমত, আমাদের কিছু ডাইরেক্ট সোর্স রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারলাম ভেতরটা এরকম। কিছু ইনডাইরেক্ট সোর্স রয়েছে, যেমন আমাদের যে সারফেস রক রয়েছে, আমাদের যে শিলাটা রয়েছে, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, সেখান থেকেও কিন্তু আমরা একটা ধারণা করতে পারি যে আমাদের একদম শিলামণ্ডল উপরের অংশে সেখানে এই উপাদান রয়েছে, তো ভেতরে কি থাকতে পারে বা তার পরিবর্তে কি রয়েছে, তার একটা ধারণা আমরা এখান থেকে করতে পারি। এছাড়া আগ্নেয়গিরি থেকে যে পদার্থগুলো বেরিয়ে আসছে সেগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে, সুতরাং তাদের আকার আকৃতি, তাদের বৈশিষ্ট্য, ম্যাগমার টেম্পারেচার, তার কি ইনগ্রেডিয়েন্টস আছে, ভেতরে কি রয়েছে ম্যাগমার মধ্যে, সেইগুলো থেকেও কিন্তু আমরা অনুমান করতে পারি যে ভেতরের অংশে এই বিষয় রয়েছে, এই জিনিস রয়েছে। লাভার মধ্যে সিলিকা রয়েছে, সেই সিলিকাটা মেপে সেটা বুঝে আমরা বলতে পারি যে অগ্নুৎপাতটা কী ধরনের, সেটা আম্লিক হচ্ছে না ক্ষারকীয় হচ্ছে, অর্থাৎ ভেতরটা কেমন সেটা আমরা এখান থেকে জানতে পারছি। আচ্ছা, কিছু মাইনিং, ড্রিলিং, সেখান থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন, অনেক তথ্য জানতে পারি। এবং এখানে একটা বিষয় যেটা প্রশ্ন তৈরি হতে পারে, সবথেকে বিশ্বের গভীরতম খনি কোনটা, সেটা কি বলতে পারবেন কেউ? বিশ্বের গভীরতম খনি কোনটা বা কোথায় রয়েছে? রবিনসন দ্বীপ।
আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা, রবিনসন দ্বীপ। হ্যাঁ, রবিনসন দ্বীপ আছে অবশ্যই। আর এমপনিং এখানে রয়েছে, এমপনিং এটা হচ্ছে জোহানসবার্গে রয়েছে। এটা কিন্তু একটা সোনার খনি, যেটা 4 কিলোমিটার, প্রায় 3.9 কিলোমিটার বা 4 কিলোমিটার এটা কিন্তু গভীরতা রয়েছে। সেখানে গিয়ে সংগ্রহ করা হয়, ঠিক আছে, এটা সোনার খনি। আর যেটা কোলা উপদ্বীপে রয়েছে, যেটা 12 কিলোমিটার, যেটার কথা আপনারা বলছেন, রাশিয়াতে যেটা রয়েছে কোলা উপদ্বীপ, কোলা ড্রিলিং, সেটা হচ্ছে তেল খনন করা হয়, সেটা নিচে যাওয়ার প্রয়োজন হয় না, সেটা খনন করা হচ্ছে, সেটা 12 কিলোমিটার। ঠিক আছে, তো এই দুটোই মনে রাখবেন। একটা হচ্ছে এমপোনিং, যেটা রয়েছে সাউথ আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে রয়েছে। আর রাশিয়াতে যেটা রয়েছে সেটা হচ্ছে কোলা উপদ্বীপে রয়েছে, 12 কিলোমিটার, সেটা গভীর, যথেষ্ট গভীরতা, বুঝতেই পাচ্ছেন। তো সেখান থেকেও তথ্য সংগ্রহ করে আমরা জানতে পারছি। এবং বেশ একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন যারা একটু উন্নত দেশ, তারা সমুদ্রে ড্রিলিং প্রকল্প বিভিন্ন সময় চালায়, যেটাকে আমরা ডিপ সি ড্রিলিং প্রজেক্ট বলি। সি ফ্লোর স্প্রেডিং বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক তথ্য জানার জন্য করা হয়েছিল। এবং তারপরেও ভূঅভ্যন্তর সম্পর্কে স্টাডি করার জন্য কিন্তু এরকম অনেক প্রজেক্ট ছিল, যেগুলো থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারছি। ডিপ সি ড্রিলিং প্রজেক্ট, এগুলো থেকে আমরা জানতে পারছি। এছাড়া কিছু আমাদের ইনডাইরেক্ট সোর্স রয়েছে, আমাদের কিছু উল্কা রয়েছে, উল্কা থেকে উল্কা বিশ্লেষণ করে অন্যান্য গ্রহে কী আছে সেটাকে থেকে অনুমান করে আমরা পৃথিবীতে কি থাকতে পারে সেটা অনুমান করতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। ম্যাগনেটিক ফিল্ড, এটা এটা জানেন আপনারা, আমাদের পৃথিবীর চারিদিকে যে চৌম্বক ক্ষেত্র রয়েছে, এই চৌম্বক ক্ষেত্রটা কেন তৈরি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই চৌম্বক ক্ষেত্রটা কেন তৈরি হয়? দেখুন, আমাদের একদম ভূঅভ্যন্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোরের মধ্যে লোহা এবং নিকেল রয়েছে, লোহা এবং নিকেল রয়েছে। তো এই লোহা এবং নিকেলের মধ্যে যে পরিচলন স্রোত, এখানকার যে চার্জ, এখানকার যে কণা, এই কণাগুলো চার্জযুক্ত হয়, এরা প্রবাহিত হয়, যে কারণে আমাদের চৌম্বক ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। যদি কোনো কারণে আমাদের ভূঅভ্যন্তরের এই স্রোত থেমে যায়, তাহলে কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ড চলে যাবে। ম্যাগনেটিক ফিল্ড যদি চলে যায়, তাহলে আমাদের গ্রহের অবস্থা হবে ঠিক মঙ্গল গ্রহের মতো। তো এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ সম্পর্কে আমরা জানছি, এটারও একটা বিশেষ ভূমিকা রয়েছে, যে আমাদের এই যে ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে বলে আমরা বেঁচে আছি। প্রথমত, অনেক মহাজাগতিক রশ্মি আসতে পারে না, বাধা পায় এই ম্যাগনেটিক ফিল্ডে। তো এটা কেন তৈরি হলো না, আমাদের কোরের মধ্যে যে নিফে রয়েছে, লোহা এবং নিকেল, সেইখানে যে প্রবাহ, সেখানে যে ফ্লো, সেইটার জন্য কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে পৃথিবীর বাইরের চারিদিকে, পৃথিবীর আবহমণ্ডলে। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা প্রশ্ন হতে পারে, এটা মনে রাখবেন। কেন এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তার কারণ হচ্ছে আমাদের পৃথিবীর ভূভ্যন্তরের মধ্যে লোহা এবং নিকেলের যে পরিচলন স্রোত, সেখানে কিছু চার্জযুক্ত কণা প্রবাহিত হয়, যার জন্য এই চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়। তো যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। আমাদের একটা বিষয় আপনারা জানেন যে গ্রহদের আকার যত বড় হয় বা নক্ষত্রের আকার যত বড় হয়, সেটা যত বেশি ভারী হয়, তার আকর্ষণ ক্ষমতা তত বেশি হয়। এই কারণে বৃহস্পতির উপগ্রহ বা এই সমস্ত বড় বড় গ্রহের উপগ্রহ অনেক বেশি, কারণ আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। কেন? কারণ সেটা অনেক বেশি সলিড, তার ভরটা অনেক বেশি। তো আমরা জানি কি, আমাদের যে ভূ অভ্যন্তর ভাগ রয়েছে, সবচেয়ে ভেতরের দিকে আমরা যত যাব, তত বেশি কিন্তু ভর অনেক বেশি। তো আমরা যত বেশি পৃথিবীর অভ্যন্তরে যাই, তত কিন্তু সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল বেশি হয়। কারণ কি?
কারণ সেখানে বেশি ঘনত্বের পদার্থ রয়েছে। তো এই মাধ্যাকর্ষণ থেকেও আমরা কিন্তু বুঝতে পারি যে পৃথিবীর ভূঅভ্যন্তরের ভাগের পদার্থের কি পরিস্থিতি রয়েছে। সেখানে যেহেতু ভারী পদার্থ আছে এবং ন্যাচারাল যে প্রসেস, সেখানে ভেতরে ভারী পদার্থ থাকারই কথা। যে কোনো জায়গাতে আমরা যদি পরীক্ষা করে দেখি সবসময় নিচের দিকেই ভারী পদার্থ থাকে, তো নিচের দিকে আছে, সেই কারণেই কিন্তু আমাদের মাধ্যাকর্ষণটা বেশি হয়। মাধ্যাকর্ষণ নিয়ে বেশ কিছু তথ্য আমাদের জেনে রাখা প্রয়োজন। প্রথমত আমাদের একটা প্রশ্ন হয় যে আমাদের নিরক্ষীয় অঞ্চলে মাধ্যাকর্ষণ বেশি নাকি মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ বেশি, সেটার উত্তরও কিন্তু এখান থেকেই আসে। এটা একটু বলুন তো, কোথায় মাধ্যাকর্ষণ বেশি হয়? স্যার মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি বেশি। কেন? কারণ মেরু অঞ্চলটি পৃথিবীর ব্যাসার্ধটা কম। হ্যাঁ, ব্যাসার্ধ কম। মানে এটা কিন্তু কেন্দ্রের অনেক কাছাকাছি আছে। আমরা জানি কি অক্ষরেখার এদিকে অনেক বেশি স্ফীত হয়, অনেক বেশি বেড়ে থাকে। এই দুটো অংশ নিরক্ষরেখার কাছে বা পৃথিবীর মধ্যাঞ্চলে এটা অনেক বেশি স্ফীত বেড়ে থাকে। তো কেন্দ্র থেকে এটা অনেক বেশি দূরবর্তী স্থানে রয়েছে, এই জন্যে এখানে কিন্তু মাধ্যাকর্ষণ নিরক্ষরেখায় কম হয়, মেরু অঞ্চলে বেশি হয়, কারণ সেটা কেন্দ্রের অনেক কাছাকাছি আছে। এবং কেন্দ্রের কাছাকাছি থাকার অর্থ হচ্ছে এখানে অনেক বেশি ভারী পদার্থ, তো এর মাধ্যাকর্ষণ কিন্তু অনেক বেশি হয় কেন্দ্রের দিকে। যাই হোক, আমাদের গ্র্যাভিটি অ্যানোমেলির কথা আসবে, তখন আবারও এই সবগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো বেসিক জিনিস এগুলো আমাদের জেনে রাখা দরকার। তো মোট কথা হচ্ছে আমরা যত ভেতরে যাব তত পদার্থের ঘনত্বের বৃদ্ধির জন্য মাধ্যাকর্ষণ বেড়ে যায়। পদার্থের ঘনত্ব একটা অন্যতম মাধ্যাকর্ষণের নির্ধারক। তো এটা থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর ভূঅভ্যন্তর ভাগের কী পরিস্থিতি রয়েছে। এবং সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিসমিক ওয়েভ বা ভূকম্পীয় তরঙ্গ। তরঙ্গগুলো থেকে আমরা বুঝতে পারি, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রমাণটা সেটা হচ্ছে কিন্তু এই তরঙ্গ। তরঙ্গ থেকেই আমরা প্রপার বুঝতে পারি, অ্যাকচুয়াল বুঝতে পারি কোথায় কি রয়েছে, কোথায় স্তরটা পরিবর্তিত হলো, কোনটার পর কি রয়েছে, বা সেখানকার পদার্থের কি অবস্থা, সবটাই কিন্তু মূলত আমরা সিসমিক ওয়েভ থেকে জানতে পারি। তো কোথায় কি রয়েছে বা কী কী তরঙ্গ আছে আমাদের ছোট করে একটু জেনে রাখতে হবে। আমরা জানি তরঙ্গ মূলত কিন্তু দুটো, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। একটা বডি ওয়েভ আর একটা সারফেস ওয়েভ। বডি ওয়েভ কোনটা বা কেন এটা বডি ওয়েভ বলা হয়? কারণ হচ্ছে যে তরঙ্গগুলো পৃথিবীর ভূ অভ্যন্তরেই তৈরি হচ্ছে, পৃথিবীর ভেতরে তৈরি হচ্ছে, পৃথিবীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, পৃথিবীর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে বডি ওয়েভ, অর্থাৎ পৃথিবীর ভেতরে, পৃথিবীর বডির মধ্যেই সেটা রয়েছে। আর যে তরঙ্গগুলো সারফেসের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি সারফেস ওয়েভ, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপর দিয়ে, ভেতর দিয়ে নয়, ওপর দিয়ে যেগুলো প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে সারফেস ওয়েভ। এটা আমরা এল ওয়েভও বলে থাকি। আরও অনেক কিছু তথ্য রয়েছে, আমি আদার্স যে সমস্ত তথ্য, আমি কমন বিষয় বেসিক বিষয়টা বলছি, আমাদের আরও অনেক তথ্য জানতে হবে। এল ওয়েভের আরও নাম আছে, এক্সট্রা অনেক ইনফরমেশান, সেগুলো আমি একদম শেষে বলবো। তো যাই হোক, এটাকে আমরা এল তরঙ্গের মধ্যেও দুটো ক্লাসিফিকেশান করি, সারফেস ওয়েভ। বডি ওয়েভ দুটো, পি ওয়েভ আর এস ওয়েভ। আর সারফেস ওয়েভ হচ্ছে র্যালে আর লাভ ওয়েভ, এই দুটো এর মধ্যে ক্লাসিফিকেশানটা রয়েছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ, এখানে আমরা ছবিগুলো দেখে একটু স্পষ্ট করলে বুঝতে পারবো আরও। এই যে পি ওয়েভ, পি ওয়েভের কী বৈশিষ্ট্য? প্রথমত এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পি ওয়েভকে আমরা প্রাইমারি ওয়েভ বলে থাকি, কারণ এটাই প্রথম কিন্তু আমরা দেখতে পাই, প্রথম এই তরঙ্গটাই কিন্তু তৈরি হয়, এবং এই তরঙ্গটা যেদিকে যায় মাধ্যমটা কিন্তু সেই দিকেই কাঁপতে থাকে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, পি ওয়েভটা এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এবং মাধ্যমটা কিন্তু এইভাবে কম্পিত হচ্ছে। এখানে এই যে সংকোচনটা দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি ছবিতে, সংকোচনটা কিন্তু এই দিকেই হচ্ছে, আদার্স অন্যদিকে হচ্ছে না। এটা হচ্ছে পি ওয়েভ।
মাধ্যম যেদিকে ওয়েভ যাচ্ছে, তরঙ্গ যেদিকে যাচ্ছে, তরঙ্গ কোনো একটা জায়গায় তৈরি হয়েছে, কোনো একটা পাতের ধাক্কা হয়েছে, তরঙ্গ তৈরি হয়েছে, যেদিকে যাচ্ছে কম্পন কিন্তু সেই দিকেই হচ্ছে, সেই দিকেই কম্পন হচ্ছে। এইটা হচ্ছে পি ওয়েভ। এবং এই বৈশিষ্ট্যটা মনে রাখবেন, ছবিটা দিয়ে মনে রাখবেন। পরীক্ষার যখন দেবেন তখন অনেক কিছু ইনফরমেশান মাথা থেকে চলে যাবে, কিন্তু ছবি কখনো যাবে না। কিছু কিছু শর্ট ট্রিক্স আমি বলে দেব, কিছু ইমেজ ফর্ম আছে, কিছু আমি ছড়া বানিয়ে দেব, কিছু বানানো আছে, কিছু বানিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ইমেজ ফরম্যাটে পড়াশোনা করতে, সেটা অনেক বেশি মেমোরি কাজ করবে। তো মাধ্যমের কণাগুলো সেই দিকে কাঁপতে থাকে। এস ওয়েভটা কিন্তু এটা হচ্ছে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি, প্রস্থের দিকে এটা কাঁপতে থাকে। এর দিকটা দেখুন এইদিকে, কিন্তু এটা কাঁপছে কেমন, এটা কিন্তু এইভাবে এইভাবে কাঁপছে, এদিকে এদিকে হচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এইভাবে এইভাবে কাঁপছে কণাগুলো। ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। মাধ্যমের কণাগুলো কিন্তু অন্যদিকে কাঁপতে থাকে, যেদিকে যায় তার পাশাপাশি কাঁপতে থাকে। এবং এস তরঙ্গটার গতিবেগ কিন্তু পি তরঙ্গের তুলনায় কম হয়। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এটা শুধুমাত্র কঠিন যে জায়গাটা তার মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। এবং এই বৈশিষ্ট্যটার জন্যই এস ওয়েভ দিয়ে আমরা বুঝতে পারি যে পৃথিবীর কোন জায়গায় তরল পদার্থ রয়েছে, কোন জায়গায় কঠিন পদার্থ রয়েছে, কারণ এস ওয়েভ তরলের মধ্য দিয়ে কখনোই যেতে পারে না। এই দুটো এর মোস্ট ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য। এবার আরও কিছু ইনফরমেশান আমাদের তৈরি করে রাখতেই হবে, যেহেতু বুঝতেই পারছেন প্রতিযোগিতার লেভেল কোন জায়গাতে, আমাদের আরও কিছু ইনফরমেশান রাখতে হবে। যেমন কোথায় এদের গতি কেমন হয়। পি তরঙ্গের গতি ভূত্বকের ক্ষেত্রে দেখা যাবে 4.28 থেকে 6.5, সহজ করার জন্য মোটামুটি 4 থেকে 6.5 কিলোমিটার পার সেকেন্ড ভূত্বকে। গুরুমণ্ডল যেহেতু আরেকটু ভারী, সেই জন্য এখানে গতিবেগের একটু বেড়ে যাচ্ছে, 6.5 থেকে 13.5 কিলোমিটার পার সেকেন্ড। কেন্দ্রমণ্ডলে আবার এটা 8 থেকে 11 কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায় পি তরঙ্গ। এস তরঙ্গতে গতিবেগ এত নয়, ভূত্বকে মোটামুটি 2 থেকে 3.5 কিলোমিটার পার সেকেন্ড, গুরুমণ্ডলে এটা 3.5 থেকে 7 কিলোমিটার পার সেকেন্ড এস তরঙ্গ। কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে এস তরঙ্গ যেতে পারে না, যে কারণে ভূমিকম্পের ছায়া বলয় তৈরি হয়। আর হচ্ছে লাভ ওয়েভ, র্যালে ওয়েভ। তো এটা কিন্তু পরবর্তী সময়ে তৈরি হচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠে পৌঁছানোর পরে এই তরঙ্গ কিন্তু তৈরি হচ্ছে। তো এই দুটোই সারফেস ওয়েভ। এবং লাভ তরঙ্গ কোনটা? লাভ তরঙ্গ হচ্ছে যেটা পি তরঙ্গের মতো হয়, যেদিকে তরঙ্গটা যাচ্ছে সেই দিকেই কিন্তু বস্তুটা, সেই দিকেই কম্পনটা হচ্ছে, লাভ ওয়েভে সেটা হয়। আর র্যালে ওয়েভে কিন্তু এটা অনেকটা স্তরঙ্গের মতো, অনেকটা স্তরঙ্গের মতো, তবে এটা কিন্তু ফ্লোটা দুদিকেই হয়, দুদিকেই ওঠানামা হয়। শুভাশিস ভিডিওটা একটু অফ করুন, ভিডিও অফ করুন, কনসেন্ট্রেশনটা ওদিকে চলে যাবে। ভিডিও কেউ অন করবেন না, ভিডিও অফ করে দিন। ঠিক আছে, এই ছবিগুলো একটু মনে রাখবেন, আমি এগুলোতে আসছি আবার। এখানে ক্লাসিফিকেশনটা দেয়া আছে, যেটা আমি বলছিলাম এখানে দেয়া রয়েছে। স্যার গ্রুপে অনেকেই বলছে নাকি লিংক আসছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? না স্যার, গ্রুপে অনেকে বলছে যে লিংক পাচ্ছে না। না, লিঙ্ক পাচ্ছে না এটা তো কথা নয়, লিঙ্ক দেওয়া হয়েছে, হয়তো কানেকশান প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, স্যার, পরিষ্কার শোনা পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে। বেশ বেশ, ঠিক আছে, আমি ক্লাসটা কন্টিনিউ করছি। আর আচ্ছা, তাহলে এইগুলো হলো। আচ্ছা, একটু এখানে আমাদের কোন ইয়ারে হচ্ছে সেটা একটু মনে রাখতে হবে।
ঠিক আছে। 1911-তে লাভ ওয়েভ আবিষ্কার হয়, এইচ লাভ, তার নামানুসারে তিনি এই গতিবেগটার মানে এই তরঙ্গটার নাম হয়েছে। তারপর হচ্ছে র্যালে ওয়েভ, যেটা লর্ড র্যালে 1885-তে তিনি র্যালে ওয়েভের কথা বলেছিলেন, তো তার নামানুসারে এই ওয়েভগুলো হয়েছে। এবার এই যে ওয়েভগুলো হয়েছে, ওয়েভগুলো আরও অনেক ইনফরমেশান আছে, সেগুলো আমি ভূমিকম্প পড়ানোর সময় বলবো। এস ওয়েভ বা এই যে দিকে যেদিকে যাচ্ছে তার উপর নিচে এরকমভাবে হচ্ছে, এইভাবে তরঙ্গ সম্পর্কে আরও ডিটেল আমরা ভূমিকম্পে আলোচনা করব, এখানে মোটামুটি জানলাম। এবার আমাদের মূল জায়গাতে চলে আসতে হবে। আমাদের যে ভূপৃষ্ঠ থেকে একেবারে কেন্দ্রমণ্ডল পর্যন্ত যে শ্রেণীবিভাগ আছে সেটা একটু জানবো আমরা। এটা আপনাদের কম বেশি জানা, আমি এখানে আরও অনেক ডিটেলে আলোচনা করব, অনেক আলাদা আরও কিছু ইনফরমেশান আলোচনা করব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? শুভাশিস, আপনি একটু ভিডিওটা অফ করবেন, ভিডিও কেউ অন রাখবেন না। শোনা যাচ্ছে? ভিডিওটা অফ করুন। তো শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটে ডিভিশন আমরা প্রত্যেকে কম বেশি জানি। তো এগুলো সম্পর্কে আমাদের একটু ডিটেল জানতে হবে। বিভিন্ন ভৌগোলিক, আবার অন করছেন ভিডিওটা, ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে, আপনি প্লিজ ভিডিও অন করবেন না। বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন রকম বলেছেন, যেমন আর্থার হোমস একভাবে ডিভিশন ক্লাসিফিকেশন করছেন, এডওয়ার্ড সুয়েজ তিনি বলছেন সিয়াল, সীমা, নিফে, এই তিনটে ডিভিশন, অনেক রকম অনেকে বলেছেন। তো আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে, বিভিন্ন প্রামাণ্যের ভিত্তিতে, এবং এই যে তরঙ্গগুলো এবং তরঙ্গের কিছু ডিসকন্টিনিউইটি আসে, তরঙ্গগুলো যেমন আলোর প্রতিসরণ হয়, তরঙ্গও কিন্তু সেরকম যেতে যেতে পথ পরিবর্তন করে, মাধ্যমের ঘনত্ব যখন পরিবর্তন হয় সেটা কিন্তু বেঁকে যায়। যেমন ঠিক আলোক তরঙ্গ হয়, যেমন ঠিক অন্যান্য তরঙ্গ হয়, এই তরঙ্গগুলো কিন্তু বেঁকে যায় মাধ্যম পরিবর্তন হলেই। তো এই যেখানে বেঁকে যাচ্ছে আমরা সেটাকে নাম দিচ্ছি একটা ডিসকন্টিনিউইটি, যেখানে তরঙ্গগুলো কিন্তু আর বেঁকে প্রবাহিত হচ্ছে, এরকমভাবে প্রতিসরণ প্রতিচলনের মতো যে হয়, যেরকম আলোর ক্ষেত্রে হয়, এখানেও সেরকম হচ্ছে। তো সেইগুলোকে আমরা ডিসকন্টিনিউইটি নাম দিয়েছি, কারণ সেখানে মাধ্যম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বিভিন্নভাবে দেখার পর, বোঝার পর আমরা এই তিনটে শ্রেণীবিভাগ করেছি, আপনারা এগুলো জানেন কম বেশি। যে ভূত্বক বা আর্থ ক্রাস্ট, মোটামুটি যেটার গড় গভীরতা 35 থেকে 40 কিলোমিটার ধরা হয়, কোথাও 100 কিলোমিটারেও আছে। সমুদ্রের নিচে সেটা 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে চলে আসে। আবার মহাদেশের ক্ষেত্রে, স্থলভাগের ক্ষেত্রে সেটা 20 থেকে 70 কিলোমিটার দূরেও পাওয়া যায়। এখন এর স্ট্রাকচারটা কেমন বা কী ধরনের শিলা এখানে পাওয়া যায়? যত আর্থক্রাস্টের নিচের দিকে আমরা যাব, আর্থক্রাস্টের যত নিচের দিকে যাব তত ভারী শিলা পাওয়া যাবে। ওপরের স্তরে যেটা থাকে সেটা হচ্ছে গ্রানাইট এবং ডায়োরাইট। ঠিক আছে, শিয়াল সীমার কথা আপনারা সকলেই জানেন। ঠিক আছে, সিলিকন, অ্যালুমিনিয়াম বা সিলিকন, ম্যাগনেসিয়ামের কথা আপনারা জানেন, কিন্তু এখানে আরও দু একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে গ্রানাইট এবং ডায়োরাইট থাকে। গ্রানাইট এবং ডায়োরাইট। আরও যখন নিচে যাব তখন আমরা পাবো ব্যাসল্ট, ব্যাসল্ট, গ্যাব্রো। আরও একটু নিচে গেলে আমরা পাবো পেরিডোটাইট, পেরিডোটাইট। তো যত নিচের দিকে যাব আর্থক্রাস্টের, তত আমরা এইরকম ধরনের শিলার পরিবর্তনগুলো দেখতে পাবো। এবং এখানে শিলামণ্ডলের মধ্যে 8টা প্রধান মৌলিক পদার্থ আমরা পাই, যার মধ্যে অক্সিজেন সব থেকে বেশি রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ক্রাস্টের ক্ষেত্রে বলছি, আর্থক্রাস্টের ক্ষেত্রে আমাদের যে কম্পোজিশন সেটা প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা। আর্থক্রাস্টের ক্ষেত্রে 8টা মূল পদার্থ থাকে, সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, তারপরে সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই 8টা মৌলিক পদার্থ এখানে রয়েছে। মোটামুটি একটু চেষ্টা করবেন কম বেশি মনে রাখার। কিছু ইনফরমেশান আমাদের প্রয়োজন হবে, কিছু এলিমিনেশনের জন্য প্রয়োজন হবে, যতটা সম্ভব ইনফরমেশান মাথায় রাখা সম্ভব একটু মনে রাখবেন, অন্তত প্রথম দিকের 3-4টে। আমি চার্ট দিয়ে দেব, তার মধ্যে এগুলো সব থাকবে। আচ্ছা, শিয়ালের ক্ষেত্রে ওপরের তাপমাত্রা কেমন হয়, টেম্পারেচার কেমন হয়, এখানে যে তাপমাত্রা বৃদ্ধির হার, তাপমাত্রা যত নিচে যাবে তত বৃদ্ধির হার আছে একটা, আপনারা জানেন। একটু বলতে পারবেন যে আমরা যত ভূঅভ্যন্তরে ঢুকব তাপমাত্রা বৃদ্ধির হারটা কেমন হয়, প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে? হ্যালো, শোনা যাচ্ছে? তো আমরা আর্থ ক্রাস্ট নিয়ে আলোচনা করছিলাম, একেবারে ওপরের স্তর, ওপরের লেয়ার, ভূকম্পের যে বিভিন্ন গতিবেগ রয়েছে, তরঙ্গগুলোর গতিবেগ আলোচনা করলাম। আমি তাপমাত্রার কথা বলছিলাম যে যত নিচের দিকে যাওয়া যায় তাপমাত্রা কী হারে কমে। প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু কমতে থাকে, 30 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার, এটা মনে রাখবেন। তো 100 মিটারে 3 ডিগ্রি করে এটা কমে যায়, সেই জন্যে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে থাকে। তো মোটামুটি 40 কিলোমিটার গভীরতায়, বা আমরা বলতে পারি শিলামণ্ডলের একদম নিচে, শিলামণ্ডলের নিচে এর যে টেম্পারেচার সেটা 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যায়। এটাও মনে রাখবেন। প্রশ্ন নানানভাবে হতে পারে যে কত গভীরতায় কি টেম্পারেচার, কি গতিবেগ আছে, বা কত ঘনত্ব, শিলার ঘনত্ব কত, সেটা থেকেও প্রশ্ন হতে পারে। যেমন এই জায়গাতে যে ঘনত্ব, আমরা শিয়াল সীমা দুটো ভাগে ভাগ করি, তো সেক্ষেত্রে ঘনত্বের একটু তফাৎ রয়েছে। শিয়ালের যে ঘনত্ব সেটা হচ্ছে 2.7 থেকে 2.75, 2.7 থেকে 2.75 গ্রাম পার ঘন সেমি, এটা শিয়াল। আর মহাসাগরীয় অংশ বা সীমার যে ঘনত্ব সেটা হচ্ছে 2.9 গ্রাম পার ঘন সেমি। তো এটা কিন্তু আরও বেশি ভারী, এটা আমরা জানি। কতটা ভারী সেটা প্রশ্ন হতে পারে। তো কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওসেনিক ক্রাস্ট এই দুটো আলাদা ডিভিশন এবং তাদের ঘনত্ব কিন্তু আলাদা। একটা হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তো এটা আপনাদের জানা। এবার এখানে প্রেশার কত থাকে, কত চাপ থাকে এখানে, কারণ আমরা জানি যত নিচের দিকে যাচ্ছে তত অংশগুলো অনেক বেশি প্রেশারে রয়েছে, অনেকগুলো চাপে রয়েছে। তো কতটা প্রেশার এখানে থাকে? এখানে শিলামণ্ডলের যে গড় চাপ সেটা হচ্ছে 9 কিলোবার, ঠিক আছে, 9 কিলোবার প্রেশার থাকে শিলামণ্ডল। এরপরে আমরা চলে যাব গুরুমণ্ডল। 2900 কিলোমিটার পর্যন্ত, 2900 কিলোমিটার পর্যন্ত গুরুমণ্ডল অংশ, এটা গুরুমণ্ডল বলা হয়। পৃথিবীর যে মোট আয়তন রয়েছে তার প্রায় 34.53 বা 34.5% হচ্ছে গুরুমণ্ডলের অন্তর্ভুক্ত। এবার এখানে কি বৈশিষ্ট্য রয়েছে? এটা যথেষ্ট ভারী, যথেষ্ট ঘন এবং ক্ষারকীয় শিলা। আমি ক্ষারকীয় শিলার কথা বলছিলাম। যত ওপর থেকে নিচের দিকে নামবো ক্ষারকত্বের মাত্রাটা কিন্তু বাড়তে থাকে, তো গুরুমণ্ডলে গিয়ে সেটা আরও বেশি বেড়ে যায়। এবং এখানে লোহা, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। এছাড়া এখানকার যে খনিজ, বায়োটাইট, পাইরক্সিন, অ্যাম্ফিবোল, এরকম কিছু খনিজ থাকে। তো আরও যদি নিচে নামি, আমরা গুরুমণ্ডলের একদম নিচের দিকে চলে যাই, সেখানে আমরা পাবো
পেরিক্লেজ, পেরিক্লেজ, ম্যাগনেসিওরাট, ম্যাগনেসিওর সাইট। তো এরকম কিছু খনিজ আমরা আরও নিচের দিকে গেলে পাবো। একটু চেষ্টা করবেন এটা যতটা সম্ভব মনে রাখার, যতটা সম্ভব মনে রাখার। কোথায় কি রয়েছে এখানে? টেম্পারেচার কত? গড় যদি টেম্পারেচার ধরি তাহলে আমরা দেখতে পাবো গুরুমণ্ডলে 2000 ডিগ্রি সেলসিয়াস, এটা গড় টেম্পারেচার। নিচের দিকে বাড়বে স্বাভাবিক, 100 কিলোমিটারের কাছাকাছি এটা 1200 থেকে 1300 ডিগ্রি হয়ে যায়, 700 কিলোমিটারে 2000-এর কাছাকাছি, এবং আরও বেশি গভীরতায় গেলে এটা 2900 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রাটা চলে যায়। ঘনত্ব কত? আবারও সেই গড় ঘনত্বের কথা আসবে। গড় ঘনত্ব যদি ধরা হয় তাহলে সেটা 3.5 থেকে 5 গ্রাম পার ঘনসেমি। যদি দশমিকের পর মনে রাখতে অসুবিধা হয় তাহলে অ্যাটলিস্ট ফিগারটা মনে রাখতে চেষ্টা করবেন, অন্তত কাছাকাছি গেলেও কিছু কোয়েশ্চেনের আনসার এলিমিনেট করতে সুবিধা হবে। অ্যাটলিস্ট মনে রাখার জন্য সেটা করতে পারেন। তো গুরুমণ্ডলে বাইরে বহিঃগুরুমণ্ডল, সেখানে ঘনত্ব হচ্ছে 4.29 গ্রাম পার ঘনসেমি। নিচের দিকে আরও বাড়ছে, 5.5 হয়ে যায় 5.66 গ্রাম পার ঘনসেমি। তো গুরুমণ্ডলটা মোটামুটি জলের চেয়ে 4 থেকে 5 গুণ ভারী আমরা বলতে পারি। প্রেশার কত, চাপ কত? যেটা শিলামণ্ডলে ছিল 9 কিলোবার, সেটা গুরুমণ্ডলে প্রেশারটা দাঁড়ায় কত? প্রায় 850 বা 855 কিলোবার। এটা হচ্ছে গুরুমণ্ডলের গড় চাপ। ভেতরের দিকে বেশি থাকে, বাইরের দিকে একটু কম থাকে। তো আমরা জানি আপার ম্যান্টেল আমরা ক্রোফেসীমা বলি। ওপরের অংশ গুরুমণ্ডলকে আমরা দুটো ভাগ করি, দুটো ডিভিশন করি। ওপরের অংশ ক্রোফেসীমা এবং তারপরের অংশ নিফেসীমা। তো ক্রোফেসীমার ক্ষেত্রে ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম থাকে। মোটামুটি 100 থেকে 410 কিলোমিটার পর্যন্ত আমরা বলতে পারি ঊর্ধ্ব গুরুমণ্ডল বা আপার ম্যান্টেল বা বহিঃগুরুমণ্ডল এর বিস্তার। এবং এর ওপরে এই যে 100 থেকে মোটামুটি 350 কিলোমিটার পর্যন্ত অ্যাসথেনোস্ফিয়ারের অস্তিত্ব রয়েছে। অ্যাসথেনোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার কি? অ্যাসথেনোস্ফিয়ার নামকরণ কে করেছিলেন এটা বলতে পারবেন? অ্যাসথেনোস্ফিয়ার নামকরণ কে করেছিলেন? জে বার্নেল। 1914 নাগাদ তিনি অ্যাসথেনোস্ফিয়ার শব্দটা প্রথম ব্যবহার করছেন। ঊর্ধ্ব গুরুমণ্ডলের অংশ যেটা মোটামুটি 100 থেকে 350 কিলোমিটার গভীরতা পর্যন্ত রয়েছে, তবে এটা গড় গভীরতা। কোথাও 700 কিলোমিটার গভীরতাতেও অ্যাসথেনোস্ফিয়ার পাওয়া যায় এবং এর সান্দ্রতাটা বেশি। এর সান্দ্রতাটা বেশি যে কারণে আমাদের যে শিলামণ্ডল তার অন্তর্গত যে পাত, লিথোস্ফিয়ারিক প্লেট, এই স্তরের উপর ভাসমান অবস্থায় থাকে। তো এবং এই স্তরটা আছে বলেই একটা আইসোস্ট্যাটিক ব্যালেন্স, সমস্থিতিক ভারসাম্য থাকা সম্ভব হচ্ছে। তাহলে 100 থেকে 350 কিলোমিটারের মধ্যে আমরা অ্যাসথেনোস্ফিয়ার পাচ্ছি, যেটা জে বার্নেল 1914 নাগাদ এই অ্যাসথেনোস্ফিয়ার শব্দটা ব্যবহার করেছিলেন। এটা থেকে প্রশ্ন হতে পারে, তো এটা মনে রাখবেন। তো যাই হোক, এই হচ্ছে এর বৈশিষ্ট্য। এরপর এই ভেতরের অংশ মোটামুটি নিফেসিমা, নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম এগুলো থাকে এবং এখানকার যে ঘনত্ব সেটা 5.66 গ্রাম থেকে আরও একটু বেড়ে গিয়ে প্রায় 9 গ্রাম পার ঘন সেন্টিমিটারে এটা চলে যায়। আরেকটা বিষয় এখানে মনে রাখবেন, মোটামুটি 2700 থেকে 2870 কিলোমিটার এই যে অংশটা, এটার একটা নাম দেয়া হয় যেটা হচ্ছে ডি লেয়ার বলা হয়, ডি স্তর।
যেটা গুরুমণ্ডলের মধ্যেই রয়েছে, বুঝতে পারছেন গভীরতাটা দেখে। 2700 থেকে 2870 কিলোমিটারের মধ্যে একটা লেয়ারের কথা বলা হয়, যেটাকে ডি লেয়ার বলা হয়। কে বুলেন এই স্তরটার নামকরণ করেছিলেন, ডি স্তরের নামকরণ করেছেন কিথ বুলেন। তো এটাকে আলাদা করে ডিভিশনটা করা হয়, কারণ এখানে ভূমিকম্পের যে তরঙ্গ তার গতিবেগের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং এখানে পাইরক্সিন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খনিজ রয়েছে, লোহা সমৃদ্ধ যে খনিজগুলো সেইগুলো এখানে দেখতে পাওয়া যায়। সিলিকেট, এই পাইরক্সিন, রিংইউডাইট, এরকম কিছু খনিজ দেখতে পাওয়া যায়। তো ডি স্তরের সম্পর্কে ইনফরমেশনগুলো একটু মনে রাখবেন, এই জায়গাতে রয়েছে, এবং এই বিজ্ঞানী তিনি এটার কথা বলেছেন এবং এখানকার কি বৈশিষ্ট্য। এটা হলো তাহলে গুরুমণ্ডল সম্পর্কে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হচ্ছে। এর গঠন কেমন, এর তাপমাত্রা, ঘনত্ব, চাপ, উপবিভাগ কী রয়েছে, এবং তার ভেতরে আরও কী বিভাগ রয়েছে, কি পদার্থ রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ার কী নামকরণ করেন, কি ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তারপর হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। কেন্দ্রমণ্ডল নিকেল এবং লোহা সমৃদ্ধ, সেজন্য কেন্দ্রমণ্ডলকে নিফে বলে আমরা জানি, কেন্দ্রমণ্ডলকে নিফে বলে। তো এছাড়া বিজ্ঞানীদের অনুমান এখানে সিলিকন, কার্বন, ম্যাগনেসিয়াম, গন্ধক এগুলো ঘনীভূত অবস্থায় আছে। এখানকার তাপমাত্রাটা এত বেশি যে এই ধরনের পদার্থগুলো ঘনীভূত অবস্থায় আছে। আচ্ছা, কেন্দ্রমণ্ডলকে অনেক সময় ব্যারিস্ফিয়ারও বলা হয়, ব্যারিস্ফিয়ার। ঠিক আছে, বিভিন্ন যে আলাদা আলাদা ইনফরমেশান, আলাদা আলাদা নাম, এগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, ওপরের অংশটা হচ্ছে পাইরোস্ফিয়ার, আর কেন্দ্রমণ্ডলটাকে বলা হয় ব্যারিস্ফিয়ার। তো এই ব্যারিস্ফিয়ারে এখানে তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়, যেটা আমরা সূর্যের বাইরের পৃষ্ঠের তাপমাত্রা যেটা, সেটা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগে সেই তাপমাত্রাটা চলে যায়। এবং এখানকার যে গড় ঘনত্ব সেটা 10 থেকে 10.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার চলে যায়। বাইরের ঘনত্বটা কম থাকে একটু, ভেতরেরটা একটু বেশি থাকে, অর্থাৎ একদম নিচের দিকে অন্তঃকেন্দ্রমণ্ডলে সেখানে ঘনত্ব চলে যায় প্রায় 13 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে, আমি ইনফরমেশান দিয়ে খুব বেশি বলবো না, এগুলো সমস্ত নোটসে আছে, আমি একটু পরেই দেখাবো। তো সেখানে এইগুলো দেয়া আছে, আমি জাস্ট পরপর বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যাদের পড়তে অসুবিধা তারা একটু শুনে নেবেন, ভিডিওটা একটু স্পিডে চালিয়ে দেবেন, ইউটিউবের লিঙ্ক থাকবে, স্পিডে চালিয়ে দেবেন, চালিয়ে শুনে নেবেন, দেখবেন শুনলেও কিন্তু এগুলো হয়ে থাকবে, মনে থাকবে, যাদের পড়ার সময়ের অভাব রয়েছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলুন বলুন। স্যার আমি না ওই জিনিসটা বুঝতে পারছিলাম না, এই যে ঘনত্বটা বলছেন প্রত্যেকটা লেয়ারের, আর বেদ বলছেন, মানে আমি এটা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম না। মানে ঘনত্ব মানে কি ওই পদার্থের উপস্থিতির জন্য বলছেন? হ্যাঁ, ঘনত্ব মানে কি, কোনো একটা এরিয়ার মধ্যে কতটা পদার্থ আছে, তাই না? ধরুন এইটুকু এরিয়া, তার মধ্যে ঘনত্ব কম মানে কি, তার মধ্যে পদার্থ কম রয়েছে। আর এইটুকু মধ্যে যদি পদার্থের পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে তার ঘনত্বটা অনেক বেশি হবে, তাই না? এবার আমরা যত বেশি নিচের দিকে যাচ্ছি তত বেশি পদার্থের পরিমাণ বাড়ছে। কারণ কি, কারণ পৃথিবী তৈরির সময়তে যেটা প্রাকৃতিক নিয়ম, যে ভারী জিনিসগুলো সবসময় কেন্দ্রের দিকে চলে যায়, ঘনত্বপূর্ণ জিনিসগুলো, বেশি ঘন জিনিসগুলো কেন্দ্রের দিকে চলে যায়, নিচের দিকে চলে যায়। তো পৃথিবী তৈরির সময়তে তাই হয়েছে, যত আমরা নিচের দিকে নামছি, যত আমরা কেন্দ্রের দিকে পৌঁছাচ্ছি, তত বেশি কিন্তু ঘনত্বটা বাড়ছে। এবার ঘনত্বটা আমরা কিসে মাপি? প্রত্যেক গ্রাম পার ঘন সেন্টিমিটার, একটা ঘন সেন্টিমিটার এরিয়া যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, সেইটুকু এরিয়ার মধ্যে কতটা পদার্থ আছে, কত গ্রাম পদার্থ আছে এইটুকু এরিয়ার মধ্যে, সেটা ঘনত্বের কনসেপ্ট। তাহলে সেটা আমরা মাপছি, মেপে বলছি, কারণ যত নিচের দিকে আমরা নামছি তত বেশি ঘনত্ব রয়েছে, তত পদার্থের উপস্থিতি অনেক বেশি। ঠিক আছে, এবং আমাদের যে উপাদানগুলো, নিফে, লোহা, নিকেল, সবচেয়ে ভারী যে পদার্থ, সেটা কেন্দ্রেও রয়েছে।
সেই জন্যে সেখানকার ঘনত্বটা অনেক বেশি। প্রতি গ্রাম, ঠিক আছে, 13.1 ধরুন গ্রাম পার ঘনসেমি, অর্থাৎ মাত্র 1 সেন্টিমিটার এরিয়া, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এরিয়া, তার মধ্যে 13 গ্রাম পদার্থ আপনি পাবেন। এটা হচ্ছে কেন্দ্রমণ্ডলের পরিস্থিতি। যেটা আমাদের শিলামণ্ডলে কত ছিল, শিলামণ্ডলের ঘনত্বটা কত ছিল, শিলামণ্ডলের যে গড় ঘনত্ব সেটা মোটামুটি 5.5। না, 5.5টা অনেক বেশি হয়ে যাচ্ছে। শিলামণ্ডলের ঘনত্ব মোটামুটি 2.5 থেকে 2.5 থেকে 2.75 গ্রাম পার ঘনসেমি। তাহলে বুঝতে পারছেন কতটা তফাৎ। আমরা যত কেন্দ্রের দিকে যাচ্ছি তত কিন্তু ঘনত্ব বাড়ছে, অল্প এরিয়ার মধ্যে, চাপের মধ্যে অনেক বেশি পদার্থ অবস্থান করছে। ঠিক আছে, এই জন্য নিচের দিকে পদার্থের ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ভালোভাবে ক্লিয়ার হলো, এটা আমার খুব হ্যাঁ প্রবলেম ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ তো স্যার। এই ব্যাপারটা এরকম, এই ঘটনার জন্য আমরা নিচের দিকে পদার্থ অনেক বেশি পাই। এবং চাপ, এই যে প্রেশার, ধরুন নিচে এত এত পদার্থ জমে রয়েছে কি করে, এখানে ভয়ানক প্রেশার রয়েছে। এখানে যে প্রেশার সেটা হচ্ছে 3680 কিলো বার। স্যার, হ্যাঁ, 2.5 থেকে 2.75 এটা তো ভূত্বকের ঘনত্ব মনে হয়। আমি ভূত্বকের কথাই তো বললাম। ভূত্বক ও থেকে আমরা যত নিচের দিকে যাচ্ছি, ভূত্বকে শুরু হলো, তারপরে গুরুমণ্ডলে আরও বেশি, কেন্দ্রমণ্ডলের নিচের দিকে গেলে এটা 5.5 না? 5.5, এটা গুরুমণ্ডলের। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো শিলামণ্ডল, তারপরে গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডলের শেষ দিকে এটা। কেন্দ্রমণ্ডলে মোটামুটি 5.5 তো পৃথিবীর গড় ঘনত্ব না? হ্যাঁ অবশ্যই, এগুলো যদি টোটাল গড় করেন তাহলে সেটাই আসবে, তাই না? ঠিক আছে, তো এগুলো মনে রাখবেন, ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। আমি ইনফরমেশানে যাচ্ছি না, মেকানিজমটা বুঝে নিন তাহলেই হবে। স্যার ইনফরমেশান আরেকটা আপনারা কোশ্চেন ছিল। দেখে নেবেন। হ্যাঁ, তো চাপ, ওপরে চাপ কত ছিল শিলামণ্ডলে? 9 কিলোবার। গুরুমণ্ডলে 850 থেকে আর একটু বেশি, 860 মতো হলো। কেন্দ্রমণ্ডলে গিয়ে এটা হয়ে যাচ্ছে 3680। তাহলে বুঝতে পারছেন ভেতরে কতটা প্রেশার রয়েছে। যাই হোক, তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য। চাপটাও একটু মনে রাখবেন কোথায় কত আছে। আর কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রেও, কেন্দ্রমণ্ডলের আমরা দুটো ভাগ পাই। কেন্দ্রমণ্ডলের আমরা যদি শুধুমাত্র কেন্দ্রমণ্ডলটাকে নিই তাহলে সেখানে আমরা দুটো ভাগ পাবো, ইনার কোর আর আউটার কোর। ইনার, আউটার কোর। তো ইনার কোর, সেখান থেকে মোটামুটি কেন্দ্র থেকে 1220 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই টোটালটা হচ্ছে 1220 কিলোমিটার। এখানে পি তরঙ্গের গতিবেগ অসম্ভব বেশি, তো মনে করা হয় যে এটা কঠিন অবস্থাতেই আছে। পি তরঙ্গের গতি এখানে অনেক বেশি, সবচেয়ে বেশি। আর কেন্দ্রমণ্ডলের বাইরের দিকে 2240 কিলোমিটার এতটা বাইরের দিকে রয়েছে, এটা বহিঃকেন্দ্রমণ্ডল। তো এখানে এস তরঙ্গ কিন্তু প্রবেশ করতে পারে না। তো এইটাকে আমরা তরল বলে মনে করি, কারণ এস তরঙ্গ এখানে প্রবেশ করতে পারছে না। যেটা আমরা বলি যে কোর, আমরা যখন ভূমিকম্পের ছায়া বলয় আঁকি তখন আমরা বলি যে এস তরঙ্গটা এই দিক দিয়ে চলে যাচ্ছে, 103 ডিগ্রির পরে আর এস তরঙ্গকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ এই কোর, এবং সেটা কিন্তু আউটার কোর, ইনার কোর নয়। ইনার কোর কিন্তু কঠিন অবস্থায় আছে, কারণ পি তরঙ্গ সেখান দিয়ে চলাচল করে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এগুলো একটু মাথায় রাখবেন। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো থেকে কিন্তু কনফিউশন তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়। মাদ্রাসাতে আপনারা দেখেছেন স্টেটমেন্ট দেওয়া হয়েছে, 1 2 3 করে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল নির্ণয় করে 1 2 ঠিক 1 3 ভুল এরকমভাবে আছে। তো যখন খুব ক্লিয়ার কনসেপ্ট থাকবে তখনই কিন্তু এইরকমভাবে আনসারগুলো করতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা তরল, ইনার কোর কিন্তু সলিড। তো যাই হোক, এই তরঙ্গ প্রবেশ করতে এখানে পাচ্ছে না। পৃথিবীর ভরের মোটামুটি 30% এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এই হলো, লোহাল নিকেল রয়েছে এখানে পরপর।
এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবেন। সিসমিক স্যাডো জোন বা ভূমিকম্পের যে ছায়া বলয় ইত্যাদি, সেগুলো আমরা ভূমিকম্প অধ্যায়ে আরও ডিটেলে জানবো, বা তরঙ্গের বিষয়টা আমরা আরও ডিটেলে ভূমিকম্প অধ্যায়ে জানবো। আমরা এখানে যে বিযুক্তিগুলো রয়েছে, বিযুক্তিগুলো আপনারা জানেন, আমি জাস্ট এখানে ছোট করে একটু রিভিশন করিয়ে দেব বিযুক্তিগুলো। তো এটা হচ্ছে আমাদের শিলামণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল। তো শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রয়েছে এগুলো বলুন, আপনারা জানেন এগুলো। কনরাড। মোহরভিষিক। হ্যাঁ বলুন। মোহরভিষিক। মোহরভিষিক। আর গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে গুটেনবার্গ। গুটেনবার্গ তাহলে 2900 কিলোমিটারে মোহরভিষিক মোটামুটি গড় 35 কিলোমিটার আমরা বলতে পারি, 35-40 এরকম আমরা বলতে পারি গড় গভীরতা রয়েছে। আর শিয়াল এবং সীমা এর মধ্যে কি বিচ্যুতি রয়েছে? কনরাড। আপার ম্যান্টেল ইনার ম্যান্টেলের মধ্যে ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রেপিতি। আর বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্র মণ্ডলের মধ্যে লেম্যান। তো এইগুলো প্রত্যেকটা অবশ্যই মনে রাখবেন। লেম্যান বিযুক্তি, এটা এই জায়গাতে রয়েছে, এটা এই জায়গাতে রয়েছে, এগুলো কম বেশি আপনারা জানেন। এই বিযুক্তিগুলো কেন, বা আমি যেটার কথা বলছিলাম যে তরঙ্গগুলো কিন্তু এখানে প্রতিসরিত হয়, অর্থাৎ তরঙ্গ হয়তো এইভাবে আসছে, এইখানে ধাক্কা খেয়ে এরকম বেঁকে গেল, মানে মাধ্যমে যেহেতু পরিবর্তন হচ্ছে, আবার এখানে আসছিল এইভাবে বেঁকে গেল, তো আমরা বুঝতে পারি যে এখানে একটা ডিসকন্টিনিউটি রয়েছে, মাধ্যমটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। যাই হোক, মোহরভিষিক যে তরঙ্গ, মোহরভিষিক যে ডিসকন্টিনিউটি, সেখানে পি তরঙ্গ এস তরঙ্গ দুটোরই গতিবেগ বেড়ে যায়। এগুলো এক একটা স্টেটমেন্ট হিসেবে মনে রাখবেন। মেবি জিজ্ঞাসা করা হতে পারে এটা সঠিক না, এটা ঠিক না ভুল, মানে এক নম্বর স্টেটমেন্ট এটা দেওয়া হলো, এখানে পি তরঙ্গ এস তরঙ্গের গতিবেগটা একটু বেড়ে যায়। গুটেনবার্গের ক্ষেত্রে গুটেনবার্গ এটা চিহ্নিত করেছিলেন, পরে উইচার্ড এটাকে আরও ডিটেলে বলেন, সেজন্য আমরা একসাথে দুজনের নাম উচ্চারণ করি, উইচার্ড গুটেনবার্গ। ঠিক আছে। তো লেম্যান বিযুক্তিও তাই, লেম্যান 1971-এ লেম্যান এটা চিহ্নিত করেছিলেন, পি তরঙ্গের গতি বেড়ে যায় এখানে লেম্যান বিযুক্তির ক্ষেত্রে। রেপিত্তি বিযুক্তি 1930-এ উইলিয়াম রেপিত্তি এটা আবিষ্কার করেছিলেন। তো এরকম কিছু টুকরো ইনফরমেশন এখান থেকেও আমাদের একটু মনে রাখতে হচ্ছে। আচ্ছা, ব্যাসল্ট জোন বলে একটা জোন আছে, মোটামুটি গুরুমণ্ডলের ওপরের দিকে এখানে 1448 কিলোমিটারের মধ্যে, এটা রাউন্ড ফিগারে, যদি না এত ইনফরমেশন মনে থাকে, রাউন্ড ফিগারে মোটামুটি মনে রাখবেন 1400 বা 1450 কিলোমিটারের পর্যন্ত মূল উপাদান গুরুমণ্ডলের উপরের দিকে ব্যাসল্ট জাতীয় শিলা থাকে। পাইরক্সিন, প্যালিওক্লেজ এই খনিজগুলো থাকে, যেটা ব্যাসল্ট শিলার উপাদান। তো ব্যাসল্ট শিলার এই উপাদানগুলো থাকার কারণে এই অংশটাকে, গুরুমণ্ডলের উপরের এই 1450 কিলোমিটার যে অংশ, সেইটাকে বলা হচ্ছে ব্যাসল্ট জোন। তাহলে এটা এত কিলোমিটার পর্যন্ত, যেমন পাইরক্সিন এবং প্যালিওক্লেজ এখানে রয়েছে, দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো। এবার পাইরোস্ফিয়ার হচ্ছে উপরের অংশ, ব্যারিস্ফিয়ার হচ্ছে পাইরোস্ফিয়ারের নিচের দিকের অংশ, অর্থাৎ মোটামুটি কেন্দ্রমণ্ডলটা আমরা বলতে পারি ব্যারিস্ফিয়ার, তার উপরে পাইরোস্ফিয়ার, শিলামণ্ডলের নিচের অংশ, এটাকে অনেক সময় মেসোস্ফিয়ারও বলা হয়। ঠিক আছে, মধ্যভাগ বলে এটাকে মেসোস্ফিয়ার বলা হয়, গুরুমণ্ডল অংশটাকে পাইরোস্ফিয়ারও বলা হয়, আর উপরে হচ্ছে শিলামণ্ডল। আচ্ছা, আরও কিছু লেয়ার আলাদা করে জিজ্ঞাসা করা হতে পারে, যেমন 410 থেকে 670 কিলোমিটার পর্যন্ত এটাকে বলা হয় গলিত শাইন স্তর। ঠিক আছে,
আচ্ছা, অ্যাস্থেনোস্ফিয়ারটা ব্যারেল আবিষ্কার করেন, এটা মনে রাখবেন, 1914-তে আবিষ্কার করেছিলেন, বলা যায় না, সাল থেকে কম বেশি হতে পারে। আচ্ছা, কেন্দ্রমণ্ডল এটাকে বুলেন, বুলেনের কথা আগে বলছিলাম, বুলেন উনি 3টে ভাগে ভাগ করেছেন কেন্দ্রমণ্ডলটাকে, ই স্তর, এফ স্তর, জি স্তর। বহিঃকেন্দ্রমণ্ডলটাকে ই স্তর, আর তারপরে এফ, মাঝের অংশটা, এবং নিচের অংশটাকে জি স্তর। এই 3টে আলাদা আলাদা নাম দিয়ে বলেছেন, এটা বলছেন কে ই বুলেন। কেন্দ্রমণ্ডলকে তিনি এইভাবে ক্লাসিফাই করেছেন। এটা হলো। এছাড়া আরও কিছু ভৌগোলিক তারা বলেছেন, দু একজনেরটা মনে রাখতে হবে আমাদের, যেমন সুয়েজ। সুয়েজ উনি 3টে ডিভিশন করেছেন, শিয়াল, তারপরে সীমা, এবং তারপরে নিফে। এই 3টে ডিভিশন উনি করেছেন। আর্থার হোমস, আর্থার হোমস বলছেন ক্রাস্ট, এবং তারপরে অন্তঃস্তর বা সাবস্ট্র্যাটাম। এগুলো নোটসের মধ্যে থাকবে, অসুবিধা নেই। ক্রাস্ট এবং তারপরের অংশটাকে বলছেন সাবস্ট্র্যাটাম। এই দুটো ডিভিশন আর্থার হোমস করছেন। আর্থার হোমস অনেক আগে এগুলো করেছেন, যাই হোক পরবর্তীকালে এই সমস্ত ভূকম্পীয় তরঙ্গ যাবতীয় সমস্ত কিছুর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আরও নানান ধরনের লেয়ারগুলো রয়েছে। তাহলে এই সমস্ত ইনফরমেশানগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। অনেক ইনফরমেশানের কথা বলেছি, কনসেপ্টগুলোও বললাম। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে সেটা বলতে পারেন। স্যার বলছি, আপনি এই ভূমিকম্পের এস তরঙ্গের কথা বলছিলেন যে 103 থেকে 142 ডিগ্রির মধ্যে ওটা চলাফেরা করে না, তাই তো? এস তরঙ্গ 103 ডিগ্রির পরে এস তরঙ্গ পাওয়া যায় না। আপনি যেটা বলছেন ওটা পি তরঙ্গ। ওই জায়গাটা আমি ঠিক স্যার বুঝতে পারিনি, একটু বলবেন এই দেখুন, হ্যাঁ জায়গাটা? বলছি বলছি এটা ভূমিকম্পে আমি ডিটেলে বলবো, সেজন্য আমি এটা নিয়ে আর কথা বলিনি। দেখুন, এস তরঙ্গের কথা কি হলো, এস তরঙ্গ কঠিনের মধ্য দিয়ে যেতে পারে না, কঠিনের মধ্য দিয়ে শুধুমাত্র পি তরঙ্গ যেতে পারে। তো এস তরঙ্গকে যেহেতু কেন্দ্রের মধ্য দিয়ে যেতে পারে না, যদি ধরা যাক এখান থেকে একটা তরঙ্গ তৈরি হলো, তাহলে এ কিন্তু এইখান দিয়ে বেরিয়ে যাবে, ভেদ করে কিন্তু এই দিকে পৌঁছাতেই পারবে না। তো এখান থেকে যদি তরঙ্গ তৈরি হয়, এস তরঙ্গ কিন্তু এই জায়গাটায় এর পরে আর যেতেই পারবে না, এপারে আসছেই না। তো এই জন্যে এই যে এরিয়াটা টোটাল 103 ডিগ্রির পরের এই যে অংশটা, এখানে কোনো রকম এই যে পোর্শনটা, ধরুন এটা পৃথিবীর ভূপৃষ্ঠের এই যে অংশটা, এই জায়গাটাতে এস তরঙ্গ আপনি খুঁজে পাবেন না। সেটা কত? 103 ডিগ্রির পরে এস তরঙ্গ আর নেই। এটা এস তরঙ্গের ছায়া বলা হয়। 103 ডিগ্রির পরের অংশে ভূমিকম্পের কেন্দ্রের বিপরীতে এখানে সিসমোগ্রাফি কিন্তু কোনো তরঙ্গ পাবেন না, এস তরঙ্গকে পাওয়া যায় না। কোনো তরঙ্গ বলতে এস তরঙ্গকে পাওয়া যায় না কেন্দ্রের বিপরীতে 103 ডিগ্রির পরে। এটা এস তরঙ্গ হলো। আর পি তরঙ্গ এ কিন্তু কঠিনের মধ্য দিয়ে যেতে পারে, তরলের মধ্য দিয়েও যেতে পারে। কিন্তু আমি একটু আগে প্রতিসরণের কথা বলছিলাম। প্রতিসরণ অর্থাৎ মাধ্যম পরিবর্তিত হলে তরঙ্গ কিন্তু তার দিক পরিবর্তন করে। মাধ্যম পরিবর্তিত হলে তরঙ্গ তার দিক পরিবর্তন করে। তো পিতরঙ্গের ক্ষেত্রে কি হয়? পিতরঙ্গ কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে এখানে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল দিয়ে যখন আসছে, এভাবে আস্তে আস্তে কি হয়, এভাবে আস্তে আস্তে এরকমভাবে বেঁকে যায়। এই আস্তে আস্তে এরকমভাবে বেঁকে যায়, কিছুটা এখান দিয়ে আস্তে আস্তে এরকম বেঁকে যায়। তো এই বেঁকে যাওয়ার কারণে এখানে দিয়ে এই বেঁকে গেল, এরকমভাবে এসে এই বেঁকে গেল। এই বেঁকে যাওয়ার কারণে এটা 103 থেকে মোটামুটি, এবার কোথাও এটা 2 পাবেন, কোথাও 142 পাবেন, 143, মোটামুটি এটা সবই ঠিক। এত ডিগ্রির মধ্যে এদিকেও যদি মাপা হয় 103 থেকে
143-এর মধ্যে কোথাও পি তরঙ্গ খুঁজে পাবেন না। কারণ কি? কারণ তরঙ্গ কিন্তু মাধ্যম পরিবর্তনের জন্য এটা প্রতিসরিত হয়ে যায়, তরঙ্গ দিক পরিবর্তন করে। বোঝা গেল? আলোর প্রতিসরণ আপনারা জেনে থাকবেন। আলো যখন এরকম মাধ্যম পরিবর্তন হয়, ধরুন জলের মধ্য দিয়ে ফেলা হয়েছে, তারপরে বায়ু মাধ্যমে এলে আলো এরকম বেঁকে যায়, এটাকে প্রতিসরণ বলে। তা আলোর ক্ষেত্রে হয়, আমাদের ভূমিকম্পের তরঙ্গের ক্ষেত্রেও হয়, মাধ্যম পরিবর্তন হলে এটা বেঁকে যায়। তো পি তরঙ্গ সব জায়গার মধ্য দিয়ে যায়, কিন্তু মাধ্যম পরিবর্তনের কারণে বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণে আমরা কেন্দ্র থেকে বিপরীতে 103 থেকে 143-এর মধ্যে আমরা পি তরঙ্গকে খুঁজে পাই না। এটা হচ্ছে পি তরঙ্গের শ্যাডো জোন, পি তরঙ্গের ছায়া বলয়। আর এস তরঙ্গের হচ্ছে 103-এর পরে আর পাওয়া যায় না, কারণ কেন্দ্রের মধ্যে দিয়ে যেতে পারে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি এইগুলো আলোচনা করলাম এখানে। এবার আমি একটু দেখিয়ে দিই আপনারা পড়বেন কিভাবে। আচ্ছা, নোটসটা দেখতে পাচ্ছেন আশা করছি, পিডিএফটা দেখতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার দেখ। হ্যাঁ স্যার, দেখা তো যাচ্ছে। এখানে শর্ট নোটস দেয়া আছে, ছোট করে লেখা আছে, ইনফরমেশানগুলো দেয়া আছে, যেগুলো যা বলার এখানে বলা আছে। চার্টের মধ্যে পেয়ে যাবেন কম বেশি সবটাই ইনফরমেশান, একদম ছোট ছোট করে দেয়া আছে। কনসেপ্টগুলো নেই, কনসেপ্টগুলো আমি ক্লাসে বলেছি, কোথায় কী উপাদান আছে, কী আছে না আছে, কত পার্সেন্ট আছে, ইনফরমেশান যেগুলো আমাদের প্রয়োজন হবে, বারবার রিভিশন করে যেগুলো মনে রাখতে হবে, সেগুলো এর মধ্যে আছে। এবার হচ্ছে এমসিকিউ, যেটা আমাদের নেট প্র্যাকটিসের মতো। আপনি খেলা জানেন, খেলতে জানেন, কিন্তু আপনি প্র্যাকটিসে যান না, কারণ আপনি হচ্ছেন একটা বিরাট বড় খেলোয়াড়। তো আপনি কিন্তু পাশ করতে পারবেন না, আপনার যত ভালো জানা থাকুক, যা কিছু জানা থাকুক। এমসিকিউ যদি না করেন, তাহলে আপনার প্রিপারেশন হলো না। তো এমসিকিউ কিন্তু ডেলি করতে হবে। কনসেপ্টটা প্রথমে, একদম প্রথম ধাপ হচ্ছে কনসেপ্ট, দ্বিতীয় ধাপ হচ্ছে এমসিকিউ ইনফরমেশন। তো এই দুটো এখানে দুটো আছে, দুটোর মধ্যে প্রায় 200টার কাছে প্রায় পাবেন এমসিকিউ, শুধুমাত্র ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে। এখানে প্রথম দিকে দু একটা আমাদের বিগ ব্যাং থিওরি বা এরকম ধরনের কিছু ইনফরমেশান একটু দেখে রাখবেন, আমাদের সিলেবাসে নেই, কিন্তু বলা যায় না, দেয়া হতে পারে, ঠিক আছে। একদম কানেক্টেড জিনিস কিছু তো থাকে, তো সেখান থেকে হতে পারে, একটু দেখে রাখবেন। বাদবাকি ম্যাক্সিমামটাই এখানে ইন্টেরিয়র অফ দ্য আর্থেরই ইনফরমেশান দেয়া আছে, ঠিক আছে। বা প্রশ্নের দেখুন মাধ্যম বিভিন্ন রকম হতে পারে, এরকম ক্রম সাজাতে দেয়া হয়, পরপর কীভাবে হয়েছে সেই ক্রম দেয়া হয়। আবার এই দেখবেন বিবৃতি আর কারণ, ডাইরেক্ট 1 2 3 4 না দিয়ে কোনটার বিবৃতি, স্টেটমেন্ট এবং কজ, এইভাবেও কিন্তু এমসিকিউ দেয়া হয়। নেট সেটেও দেয়া হয়, মাদ্রাসাতে দেখেছেন, এখানেও আশা করা যায় এরকম দেয়া হবে। খুব একদম ডাইরেক্ট সহজ কোয়েশ্চেন আশা করবেন না। তো এইভাবেও প্র্যাকটিস করতে হবে, এভাবে দেয়া আছে, ডান দিক বাঁ দিক বেলানো, বা কিছুটা ধরুন লেখা থাকলো, সেইটা থেকে প্রশ্ন হবে, এরকম প্রশ্ন হতে পারে। এমসিকিউই হবে, প্রথমেই কিছু ইনফরমেশান, তারপর দেয়া থাকলো, প্রশ্ন দেয়া থাকলো। তো এই নানান রকমের প্রশ্নোত্তরগুলো নানানভাবে প্র্যাকটিস করবেন। আবারও বলছি, শুধু পড়ে যদি বেরিয়ে যান কিচ্ছু লাভ হবে না, এমসিকিউতে ফিরে আসতেই হবে। আর এই যে এমসিকিউগুলো দিলাম, এই যে নোটসটা দেব, সমস্ত কিছু আপনারা তৈরি করে নেবেন আগামীকালের মধ্যে, এটা আপনাদের কাজ। আমি আবার নতুন টপিক পড়াবো, নতুন ইনফরমেশান আসবে, নতুন কনসেপ্ট আসবে, সমস্তটা আপনাদের যদি ভালো করে করতে হয়, তাহলে কিন্তু আজকেই এটা কভার করতে হবে, এবং আগামীকালের জন্য আবার ওটা, পরের দিনের জন্য ওটা। আপনারা প্রত্যেক সপ্তাহে একটা দিন শুধুমাত্র রিভিশনের জন্য রাখবেন। আমি স্যাটারডে সানডে এই মুহূর্তে ক্লাস রাখিনি, হয়তো পরীক্ষায় গিয়ে আসলে রাখতে হবে, কিন্তু এই মুহূর্তে আপনারা 2 দিন কিন্তু রিভিশনের জন্য রাখুন। কারণ হাজারো ইনফরমেশান, জিওগ্রাফি বুঝতেই পারছেন, ইনফরমেশানের শেষ নেই, ইনফরমেশান থাকবে, কিন্তু আপনাদের এটা বারবার প্র্যাকটিস করে, আলোচনা করে, যেমন করে হোক আপনাদের এগুলো মাথায় রাখতে হবে। এবং আপনাদের আগেও যারা ক্লাস করেছেন বলেছিলাম যে একটা নিজস্ব খাতা রাখবেন, যেখানে ইনফরমেশানগুলো একটু লিখে রাখবেন, যাতে করে পরীক্ষার আগের দিন, পরীক্ষার 2 দিন 5 দিন আগে
সেটাতে আপনারা বারবার রিভিশন করে পড়তে হবে, কারণ হাজারো নানা জায়গাতে এই নোটসপত্র এটা ওটা সেটা, পরীক্ষার আগে কিন্তু সেগুলো এক জায়গায় কালেক্ট করা সম্ভব হয় না, পুরো জিরো হয়ে যাবে। এই যে এত ইনফরমেশান আপনি যত পড়ে নিন, 1 মাস পরে দেখবেন আপনার অর্ধেকের বেশি ম্যাক্সিমামটাই চলে গেছে। তো সেটা ফিরিয়ে আনতে গেলে রিভিশন করতে এবং প্রপার একদম এগুলো হাতের কাছে রাখবেন, বারবার রিভিশন করবেন, বারবার পড়বেন। আবারও বলছি, নাহলে কিন্তু এই যে টাইমটা এখানে ইনভেস্ট করছেন এটা কিন্তু জিরো হয়ে যাবে। এই টাইমটা অসম্ভব গুরুত্বপূর্ণ টাইম, সেই টাইমটা যাতে জিরো না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। যেটুকু সময় দিচ্ছেন এখানে সেই সময়ের পাই টু পাই হিসেব নিজের কাছে রাখবেন এবং এই হাতের কাছে রাখবেন সব কিছু। বারবার রিভিশন করে বারবার পড়ে সেটা কিন্তু কভার করতে হবে। এবং মক টেস্ট যখন দেবেন, মক টেস্ট খুব সিরিয়াসলি দেবেন, একদম যেভাবে পরীক্ষা দেবেন আমি সেই জন্যে কোনো অনলাইন সিস্টেম রাখিনি। মক টেস্ট কিন্তু হাতেই দেবেন, গোল করতে হবে পরীক্ষাতে গিয়ে, সেটাই করবেন এবং টাইম ধরে করবেন। কোনো রকম করতে করতে উঠে গেলাম, সিরিয়াস থাকবেন একদম। দরকার হলে আপনার ওই টাইমে দিতে দরকার নেই, 7টা থেকে দিতে দরকার নেই, আপনি রাত্রিবেলা দেবেন মাথা ঠান্ডা করে ঠিক প্রপার টাইমে। সেখানে দেখবেন আপনার কী কী উইকনেস উঠে আসছে। হয়তো আপনি পড়েছেন মনে করতে পারছেন না, হয়তো সিলি মিস্টেক হচ্ছে, হয়তো একটা জায়গায় দাগ দিতে গিয়ে আরেকটা জায়গায় দিয়ে ফেলছেন, হয়তো গোল করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলছেন। এই যে প্রবলেমগুলো, এইগুলো আপনাকে নোট করতে হবে এবং ধীরে 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 এগুলোকে কমাতে হবে। ঠিক আছে, এগুলো এক একটা প্রিপারেশনের ধাপ। শুধু পড়ে শুধু প্র্যাকটিস করে কিন্তু ভাববেন না আপনি এগিয়ে গেলেন অনেকটা। শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে এইগুলো নিয়ে কনসাস থাকতে হবে। যে বিষয়গুলো আমি বলবো সেগুলো প্রত্যেকটা প্রথমত প্রপার টাইমে করবেন, পিছিয়ে পড়বেন না। যাদের হাতে সময় নেই তাদের বললাম শুনে নেবেন, কিন্তু নিজেকে পিছিয়ে পড়তে দেবেন না। প্রতি মুহূর্তে অ্যালার্ট থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, যদি কোনো কারণে 1 দিন 2 দিন আগে পরে হতে পারে, ঠিক আছে, কিন্তু সেটাকে রিকভার করে নেবেন। আবার সেইটুকু মানসিক জোর রাখতে হবে যে আমি যেন আবার ফিরে আসতে পারি, রিকভার করে নেবেন। ঠিক আছে, নিজের ওপর স্ট্রেস নেবেন না। আমি এইভাবে বলছি বলে প্রচুর স্ট্রেস নিয়ে নিলেন, মাথা খারাপ করে ফেললেন, সেটা যেন না হয়। কিন্তু অ্যালার্ট থাকবেন, সিরিয়াস থাকবেন, নিজের 100% দেবেন, এটা শেষ কথা। নিজের 100% যেন দিতে পারেন সেই জায়গাটা রাখুন। ঠিক আছে, তো এইভাবে চলুন, আশা করছি আপনারা সেই জায়গাতে পৌঁছাতে পারবেন। আমি আমার 100% দেব, বাকিটা আপনাদের আপনাদের থেকে আমি সেটা আশা করব যে 100% দেবেন। যখন যেটা বলবো সাথে সাথে কভার করে নেবেন। একটা সুন্দর শিডিউল রয়েছে, প্রপার শিডিউল অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং নিজেকে আজকে আপনি যে জায়গায় আছেন আগামীকাল তার থেকে আরেকটু ভালো পরপর সেই সিকোয়েন্সটা মেনটেন করবেন। ঠিক আছে, কোথাও আর কিছু যদি সমস্যা হয় পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো ধরনের যা কিছু সমস্যা, সেটা আমাকে খুলে বলবেন যে স্যার এই প্রবলেম হচ্ছে। সমস্ত সমস্যার কিন্তু সমাধান আছে। ঠিক আছে, সমস্ত সমস্যার সমাধান আছে, আমাকে শুধু বলবেন যে স্যার এইখানে এই প্রবলেম হচ্ছে বা এই সমস্যা। ঠিক আছে, আর কিছু বলার আছে? বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গ্রুপ ডিসকাশনের যে কথাটা বললেন, মানে ওখানে আপনি যে কোশ্চেন গুলো দেবেন এমসিকিউ, সেগুলোই আলোচনা করবো, তাই তো? হ্যাঁ, কোশ্চেন সেগুলো আলোচনা করবেন ফার্দার। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আরও কিছু আপনি জানেন, সেটাও আলোচনা করবেন। আলোচনাটা কেন? আদান প্রদানের জন্য। যত বেশি আদান প্রদান প্রয়োজন হয় সেটা লিখেও রাখতে পারেন। হয়তো আপনি সেইটা কোনো দিন শোনেননি, এরকমও হতে পারে। কেউ গ্র্যাজুয়েশনে কোথায় পড়েছেন, হতেই পারে কারোর সেই জায়গাটাতে দখল অনেক বেশি, তিনি জানেন সেটা, তিনি সেটা আলোচনা স্যার করলেন, আপনি একটু নোট স্যার করে গ্রুপ নেবেন। ডিসকাশনের টাইমটা আপনি ঠিক করে দিন, যে 4:30 বা 5টা কি আমি 3:30, না না এটা না আপনি এটা আমি আপনি আমি বলে এটা দিলে সব থেকে সবার ঠিকঠাক না না টাইম না না দেবে। না না এটা এটা আমি এখানে হস্তক্ষেপ করব না। কারণ হচ্ছে এটা পুরোপুরি আপনাদের উপর আমি টাইমটা ছেড়ে দিচ্ছি, কারণ সবার একটা টাইমে হবে না। সেটা 2টো টাইম রাখলাম, একটা হয় দুপুরে বা বিকেলে বা রাত্রে। ঠিক আছে, আপনারা বিকেলে আগে করতেন কয়েকজন, সেটাই আমি বলছি সেজন্য যে বিকেলে বললাম, বিকেলে, আমি দুপুরেই রাখতাম। ঠিক আছে, হ্যাঁ স্যার সেটাই বলছি যে বিকেলে একটা টাইম বলে দিন, তাহলে সবাই সেই টাইমটাতে আসবে। আর না হলে আসবে না তো কেউ, দুই দেখুন একজন হবে দেখুন একটা তখন। কথা বলি, এখানে আমি যতটুকু যা বলার বললাম, যতটা সিরিয়াস হওয়ার কথা সেটাও বললাম। এরপরে কারো যদি মনে হয় আমি ডিসকাশন করব না, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যে
আমার এখানটা ভালো লাগছে না, আমার এটা করবো না, এইগুলো এগুলো বাচ্চারা করে। এখানে আপনারা একটা সুযোগ পাচ্ছেন, বিরাট বড় সুযোগ, যে নিজের জায়গাটা, এই সুযোগ আসারই কথা নয়, যে এই পরীক্ষাটা দিতে পারবেন ইত্যাদিতে, এটা আসার কথা, সেটা বিরাট বড় সুযোগ পাচ্ছেন। এইটা থেকে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারেন। সুতরাং এইটা তো কাউকে বোঝাতে লাগে না যে এটা করুন, এটা করুন, এটা করতেই হবে আপনাকে। এখানে ধরা বাঁধা কিছু নেই। কেউ যদি মনে করেন আমি করবো না, সেখানে জোর করার কিছু নেই। আমি শুধু বলতে পারি যে আপনি ভুল করছেন, আপনি এটা করুন। ঠিক আছে? তো যেমন আপনারা দুপুরে বিকেলের দিকে সম্ভবত আপনারা 3:30 বা 4টের সময় আগের দিন আলোচনা শুরু করেছিলেন, একদিনই করেছিলেন। তার আগের ব্যাচে ছেড়ে দিন 2022-23-এর দিকে যেগুলো করেছিলেন, সেগুলো তো রেগুলার ডিসকাশন হতো। তো সেটাতে ফিরে আসুন। ঠিক আছে? টাইমটা আমি দরকার হলে আমি বলে দিচ্ছি, 2-3 জনের সাথে আমি কথা বলে আপনাদের টাইমটা জানিয়ে দেবো। যেটা আপনি বলছেন যে হ্যাঁ একটা ফিক্স থাকলে ভালো, সেটা জানিয়ে দেবো, কিন্তু কাউকে জোর করার দরকার নেই। যদি দুজন থাকেন, দুজনেও আলোচনা করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এগুলো করুন, যা যা বললাম একটু মাথায় রাখবেন। আর অবশ্যই নিজের একটা খাতা রাখবেন, নিজের খাতা যেন থাকে। এগুলো আমি দেখব মাঝে মধ্যে যে আপনারা কি করছেন। ঠিক আছে? ওকে, আজকে আর কিছু জিজ্ঞাসা আছে? না স্যার। বেশ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।